প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বরাবরের ন্যায় আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। এবার আমি সার্ভিং 2 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে পূর্বের ক্লাসে আমি সার্ভিং 2 এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব সার্ভিং 2 এর দ্বিতীয় অধ্যায়। তো সার্ভিং কে কিভাবে অনেক বোধগম্য করা যায়, সহজ করা যায়, রসালো করা যায়, সেই জিনিসটাই আমরা দেখব, ঠিক আছে? এবং চিত্রের মাধ্যমে, 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব। ওকে, তো সার্ভিং 2 এর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেভেল যন্ত্রের বিভিন্নাংশ এবং এগুলার প্রয়োগ। অর্থাৎ সার্ভিং 2 তে আমরা শিখব যে সার্ভিং 2 এর দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখব লেভেল যন্ত্রের বিভিন্নাংশ, অর্থাৎ লেভেল যে যন্ত্র আছে সেই যন্ত্রের বিভিন্ন অংশ এবং এগুলো কোথায় প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেই বিষয়গুলো আমরা দেখব। ওকে, আমরা এবার আমরা দেখি যে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি কি বিষয়গুলো শিখবো বা কোন কোন বিষয়গুলো আমরা শিখবো। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শিখবো হচ্ছে, প্রথমে দেখার চেষ্টা করি যে লেভেলিং কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণাদির তালিকা। অর্থাৎ শুরুতেই আমরা শিখবো লেভেলিং কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে এবং যে উপকরণাদিগুলো আছে সেই তালিকাগুলোটা আমরা দেখব। ওকে, এরপর দ্বিতীয়তে আমরা দেখব বিভিন্ন ধরনের লেভেল যন্ত্রের পরিচিতি। অর্থাৎ বিভিন্ন ধরনের যে লেভেল যন্ত্রগুলো আছে এগুলোর পরিচিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, এরপর দেখবো আমরা লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ, অর্থাৎ লেভেল যে যন্ত্র আছে এই যন্ত্রের বিভিন্ন অংশের সমন্বয়ে যে লেভেল যন্ত্রটা তৈরি হয়েছে সেটা দেখবো যে কি কি সেগুলো। দূরবীন, বহি ফোকাসিং স্ক্রু বা বহি ফোকাসিং দূরবীন, এরপর হচ্ছে ডায়াফ্রাম স্ক্রু, ফোকাসিং, রেশেড, লেভেল টিউব, তারপরে লেভেলিং হেড এবং তেপায়া। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে কি লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের লেভেলিং স্টাফ, বিভিন্ন ধরনের যে লেভেলিং স্টাফ আছে সেই স্টাফ গুলো আমরা দেখব। সর্বশেষ দেখো যে লেভেল যন্ত্র বসানোর স্থান, অর্থাৎ কোথায় লেভেল যন্ত্র বসাইতে হবে, কোন জায়গায় লেভেল যন্ত্র বসাইলে আমরা সঠিক স্টাফ পাবো বা সঠিক মান পাবো, সেই জিনিসটা আমরা দেখব। ওকে, এরপর দেখো স্টাফ পার্ট নেয়ার প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে স্টাফ পার্ট নেওয়া যায়, কোন প্রক্রিয়ায় স্টাফ পার্ট নেওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এই যে স্টাফ পার্ট নেয়ার প্রক্রিয়া, লেভেল যন্ত্র বসানোর স্থান, বিভিন্ন ধরনের লেভেলিং স্টাফ, এগুলো কিন্তু রচনামূলক প্রশ্নে আসে। হ্যাঁ, আর সর্বশেষ আমরা দেখব যে সাজেশন, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা সাজেশন পাবো, সাজেশনে কোন জিনিসগুলোকে আমরা বেশি হাইলাইট করব, কোনগুলো আমরা বেশি পড়বো, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব আমরা। ওকে, আচ্ছা, তাহলে লেভেলিং কাজে প্রথমে কি, লেভেলিং কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি এবং উপকরণের যে তালিকা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি দেখেছিলাম যে লেভেলিং কার্য সম্পাদনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং যে উপকরণাদি আছে এই উপকরণাদির তালিকাগুলো আমরা দেখবো যে আসলে কোন কোন উপকরণ বা কোন কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো শুরুতে কি লেভেল যন্ত্র কি, যেটা দিয়ে লেভেল করা হয়। এই যে এখানে আমরা একটা লেভেল যন্ত্রের পিকচার দেখতে পাচ্ছি, ঠিক আছে? লেভেল যন্ত্র দেখতে ঠিক এইরকম, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, এরপর কি লেভেলিং স্টাফ কোনটা? এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লেভেলিং স্টাফ, এটার মাধ্যমে কি স্টাফ পার্ট নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি শিকল বা ফিতা কোনটা? এই যে এখানে একটু খেয়াল করো তোমরা, এখানে একটা কি শিকল দেখা যাচ্ছে। তো এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে হচ্ছে শিকল জরিপ করা হয়। এই যে এখানে আছে, এটা দিয়ে কি করা হয়? শিকল জরিপ করা হয়। হ্যাঁ, আর এই যে ফিতা। ওকে, তারপরে 4 নম্বরে আছে কি লেভেল ফিল্ড বুকের কাজ কি? এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যে আমরা কি করলাম, লেভেল যন্ত্রের সাহায্যে স্টাফ পার্ট নিলাম, স্টাফ পার্টের সাহায্যে কি স্টাফ পার্ট নিলাম লেভেল যন্ত্র দিয়ে। তারপরে কি করলাম, সেই লেভেলিং স্টাফের যে মানটা ছিল, যে মানটা ছিল সেই মানটা আমরা কোথায় লিখবো? সেই মানটা লেখার জন্য তো আমাদের একটা ফিল্ড বুকের প্রয়োজন আছে বা একটা খাতার প্রয়োজন আছে, একটা বই, মানে লেখার মতো একটা বইয়ের প্রয়োজন আছে। তো এই জন্য কি দরকার? লেভেল ফিল্ড বুক। বোঝা গেছে? আচ্ছা, তারপরে সর্বশেষ হচ্ছে কি পেন্সিল বা কলম। এখন দেখো তুমি ফিল্ড বুক পাইলা, তুমি মান পাইলা, এখন তুমি লিখবা কি দিয়ে, তাই না? এটার জন্য কি দরকার? পেন্সিল বা কলম। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে দেখব। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করব যে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের লেভেল যন্ত্রের পরিচিতি। হ্যাঁ, বিভিন্ন ধরনের লেভেল যন্ত্র আছে, সেই বিভিন্ন ধরনের লেভেল যন্ত্রের যে পরিচিতিটা আছে সেই পরিচিতি দেখব, এবং বা বিভিন্ন ধরনের লেভেল যন্ত্রের সঙ্গে আমরা কি পরিচয় হব বা পরিচিত হব। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে কুকস রিভার্সিবল লেভেল, কি বললাম আমি? কুকস রিভার্সিবল লেভেল, এটা কি? এটা একটি লেভেল যন্ত্রের নাম। আচ্ছা, এরপর দেখো ডাম্পি লেভেল। ডাম্পি লেভেল, এই যে ডাম্পি লেভেলের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা চিত্র দিয়েছি যে কি ডাম্পি লেভেল। দেখো এখানে ডাম্পি লেভেলের বিভিন্ন অংশ আছে, যে অবজেক্ট গ্লাস, আইপিস, তারপর হচ্ছে বাবল টিউব, কম্পাস, ফুট স্ক্রু, তারপর হচ্ছে ফোকাসিং স্ক্রু। এগুলোর কিন্তু কাজ আমরা একটু পরে জানবো, যে এই যে ফোকাসিং স্ক্রুর কাজ কি, তারপর হচ্ছে এই যে বাবল টিউবের কাজ কি, ফুট স্ক্রুর কাজ কি, এগুলো কি আমরা একটু পরে জানবো। ওকে, তারপরে দেখো ওয়াই লেভেল, এই যে ওয়াই লেভেল, এটা হচ্ছে ওয়াই লেভেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে কুশিং লেভেল আছে, অটোমেটিক লেভেল আছে, আধুনিক টিল্টিং লেভেল আছে, ডিজিটাল লেভেল আছে এবং হ্যান্ড লেভেল আছে। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আধুনিক টিল্টিং লেভেল, যেটা এইটা, তারপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে অটোমেটিক লেভেল। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে অটোমেটিক লেভেল সম্পর্কে বর্ণনা দাও। তারপর আধুনিক টিল্টিং লেভেল, তারপর হচ্ছে ডিজিটাল লেভেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখো লেভেল যন্ত্রের যে বিভিন্ন অংশ আছে, সে বিভিন্ন অংশ, এই যে আমি একটু আগে তোমাদের দেখালাম যে কোন কোন অংশের সমন্বয়ে লেভেল যন্ত্র তৈরি হয়েছে, বা কোন কোন অংশের সমন্বয়ে লেভেল যন্ত্র গঠন হয়েছে। তো সেগুলো এখন আমরা সেই যন্ত্রাংশগুলোর বর্ণনা দেখব, বা সেই যন্ত্রাংশগুলোর সঙ্গে আমরা পরিচিত হব। হ্যাঁ, তারপর দেখো আনুভূমিক, এখানে একটা কথা লেখা আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে একটা কথা লেখা আছে যে আনুভূমিক দৃষ্টিরেখা প্রদানই লেভেল যন্ত্রের প্রধান উদ্দেশ্য। তাহলে লেভেল যন্ত্রের প্রধান উদ্দেশ্যটা কি? অতি সংক্ষিপ্ত প্রশ্নতে আসলো যে লেভেল যন্ত্রের প্রধান উদ্দেশ্য কি। তাহলে লেভেল যন্ত্রের প্রধান উদ্দেশ্য কি? আনুভূমিক দৃষ্টিরেখা। ওকে, আচ্ছা, আমরা একটু পরে দেখি যে এই উদ্দেশ্য সাধনে একটি লেভেল যন্ত্রের নিম্নোক্ত অঙ্গগুলো থাকা আবশ্যক। আচ্ছা, আমরা দেখবো যে কোন কোন অঙ্গগুলো থাকা আবশ্যক। ওকে, তো নির্মাতা প্রতিষ্ঠানের ডিজাইন, যন্ত্রের সমন্বয়ন ও সংস্থাপনের সুবিধা প্রদানের জন্য বিশেষ বিশেষ লেভেল যন্ত্রের আবশ্যকীয় অঙ্গগুলোর মধ্যে ভিন্নতা, এক বা একাধিক প্রাসঙ্গিক সংযোজন থাকতে পারে। এটা কি? এটা নির্ভর করে যে নির্মাতা প্রতিষ্ঠানের চাহিদার উপর। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, আচ্ছা, লেভেল যন্ত্রের যে বিভিন্ন অংশ আছে, বা যে অঙ্গগুলো আছে, বা যে যন্ত্রগুলো আছে, সেগুলো আমরা একটু দেখি লেভেল যন্ত্রের মধ্যে। আচ্ছা, শুরুতে কি আমরা দেখবো? দূরবীন বা টেলিস্কোপ। আমরা দূরবীন, অনেকে দূরবীন নামে চিনি, আবার অনেকে টেলিস্কোপ নামে চিনি, কিন্তু জিনিসটা মূলত একই। এই যে তোমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ, তোমরা, এটা কি? এটা হচ্ছে একটা দূরবীনের চিত্র। হ্যাঁ, এটাকে টেলিস্কোপও বলা হয়, ইংরেজিতে টেলিস্কোপ বলা হয়, বাংলায় কি বলা হয়? দূরবীন। আচ্ছা, তো দেখো, দূরবীন একটি আলোক যন্ত্র। দূরবীন কি? দূরবীন হচ্ছে একটি আলোক যন্ত্র। এটা দূরের লক্ষ্যবস্তুকে স্পষ্ট দৃষ্টিরেখায় আনয়ন করে। তার মানে কি বোঝাচ্ছে? যে দূরবীন এমন একটি যন্ত্র যেটা আমরা দূরের লক্ষ্যবস্তুকে বা দূরের কোনো বস্তুকে আমরা কাছে নিয়ে এসে দেখতে পারি, বা খুব কাছে দেখতে পারি। হ্যাঁ, এই যে দূরবীন, দেখো এখান থেকে যদি আমরা তাকাই, এখানে যদি একটা লক্ষ্যবস্তু থাকে, তো এটা অনেক দূরে আছে, কিন্তু এই দূরবীন দিয়ে তাকানোর কারণে এটা আমরা অনেক কাছে দেখতে পাবো, বা স্পষ্ট দেখতে পাবো, সেটাই এখানে বলা হয়েছে। তো এটা মূলত বডি টিউব বা টিউব, অভিনেত্র, যেটাকে আইপিস বলা হয়, তারপর হচ্ছে কি ডায়াফ্রাম। এই যে এটা হচ্ছে অভিনেত্র। হ্যাঁ, এটাই হচ্ছে অভিনেত্র। ওকে, ডায়াফ্রাম, ফোকাসিং স্ক্রু, তারপর হচ্ছে অভিলক্ষ্য কাচ, পিনিয়ন ও রেক সংবলিত বিবর্ধক যন্ত্রবিশেষ। বিবর্ধক যন্ত্রবিশেষ বলতে কি বোঝাইছে? ওই যে আমি শুরুতে বললাম যে বিবর্ধক মানে আমরা দূরের জিনিসকে কাছে দেখতে পারি, অথবা একটা অস্পষ্ট জিনিসকে স্পষ্ট ভাবে দেখতে পারি, এটাকেই হচ্ছে বিবর্ধক। সেটাকেই বলে কি? বিবর্ধক। বোঝা গেছে? ওকে, তো এখানে তোমরা দূরবীনটা দেখতে পেয়েছো। ওকে, আমরা তাহলে পরের স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে কি ডায়াফ্রাম। এখন ডায়াফ্রাম জিনিসটা কি? ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম লেভেল যন্ত্র। ডায়াফ্রাম একটি লেভেল যন্ত্র, থিওডোলাইট ইত্যাদির প্রধান একটি অঙ্গ। কি বলছে? যে ডায়াফ্রাম একটি লেভেল যন্ত্র, থিওডোলাইটের প্রধান অঙ্গ। হ্যাঁ, তো
তো এটি দূরবীনের অভিনেত্রীর সামান্য সামনে থাকে। তাহলে ডায়াফ্রামটা কি, আমরা আগের স্লাইডে দেখেছি না যে দূরবীন যেটা আছে সেই দূরবীনের অভিনেত্রীর কি সামান্য সামনে থাকে। ওকে, আমরা একটু আগের স্লাইডটা দেখার চেষ্টা করি। এই যে দূরবীন আছে, এই দূরবীন, আচ্ছা তোমরা দেখো, একটু খেয়াল করো যে এখানে আমরা এই যে দূরবীন দেখতে পাচ্ছি, এই দূরবীনের কি অভিনেত্র, অর্থাৎ এই জায়গা দিয়ে আমরা যখন তাকাবো তো এর সামান্য সামনে কি থাকে, এই সামান্য সামনে থাকে হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, এর সামান্য সামনে কি থাকে, এর সামান্য সামনে থাকে ডায়াফ্রাম। ওকে, তো ডায়াফ্রাম কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি, বাট এর কাজটা কি। ডায়াফ্রাম হচ্ছে দূরবীনের অভিনেত্রের সামান্য সামনে থাকে এবং কৌণিক মান নির্ণয় এবং স্টাফ গ্রহণে এটি প্রধান ভূমিকা পালন করে। তাহলে আমি কি বললাম, যে কৌণিক মান নির্ণয় করবে এবং কি স্টাফ গ্রহণে এটি প্রধান ভূমিকা পালন করবে। বোঝা গেছে যে কৌণিক মান নির্ণয় করবে এবং স্টাফ গ্রহণে প্রধান ভূমিকা পালন করবে। আচ্ছা, তো ডায়াফ্রাম ব্রাশ বা গান, মেটালের রিং বিশেষ, যাতে মাকড়সার আঁশ, সূক্ষ্ম প্লাটিনামের তার বা গ্লাসের সূক্ষ্ম দাগ, এগুলো কেটে কি ক্রস হেয়ার তৈরি করে 4টি ক্যাপস্টন হেডেড স্ক্রু সাহায্যে আটকে দেওয়া হয়। তো আমরা আরো সহজভাবে একটু বোঝার চেষ্টা করি যে ফোকাসে যে আমাদের যে হচ্ছে আইপিস আছে, অর্থাৎ আমরা যেখান থেকে তাকাই এর সামনে, এই যে তোমরা একটু খেয়াল করো, দেখো এর সামনে একটু সামান্য সামনে কি আছে, সামান্য সামনে ডায়াফ্রাম আছে। তো ডায়াফ্রাম গুলো বা ক্রস হেয়ার গুলো, আচ্ছা এই যে এগুলো হচ্ছে, এই যে এখানে যে ডায়াফ্রাম গুলো আছে এগুলো দেখতে, এই যে এগুলো দেখতে হচ্ছে এইরকম, সেম এইরকম, এবং এগুলোকে ক্রস হেয়ার বলা হয়। হ্যাঁ, বিভিন্ন রকম ডায়াফ্রাম আছে। তোমরা যখন দূরবীন দিয়ে তাকাইলে যখন আইপিস দিয়ে তোমরা দূরবীন দিয়ে তাকালে এইরকম হচ্ছে তোমরা বিভিন্ন ডায়াফ্রাম দেখতে পারবা। তো আমি যেটা বলতেছিলাম যে তোমরা যখন দূরবীন দিয়ে তাকাবা বা এই যে যে লেভেল আছে এই লেভেল দিয়ে তাকাবা, তোমরা দেখবা যে এইরকম কিছু ক্রস হেয়ার দেখতে পারবা। ক্রস হেয়ার যে এই উপরে যেটা আছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভার্টিক্যাল হেয়ার। হ্যাঁ, এটাকে কি বলা হয়, ভার্টিক্যাল হেয়ার। আচ্ছা, আর এই যে ভূমি বরাবর যেটা আছে সেটাকে কি বলা হয়, হরিজন্টাল হেয়ার। ওকে, তারপরে দেখো এই যে হরিজন্টাল হেয়ারের একটু উপরে আছে, যেটা একটু উপরে দাগ কাটা থাকে, সেটাকে বলা হয় কি আপার হেয়ার। হ্যাঁ, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আপার হেয়ার। এবং এই যে হরিজন্টাল হেয়ার যেটা আছে, এই হরিজন্টাল হেয়ারের নিচে যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে লোয়ার হেয়ার বা লোয়ার হেয়ার। হ্যাঁ, কি বলা হচ্ছে লোয়ার হেয়ার। ওকে, আর মাঝ বরাবর যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে মিডল হেয়ার। তো এই যে এখানেও একটা ক্রস হেয়ার আমরা দেখতে পাচ্ছি, এখানেও একটা ক্রস হেয়ার দেখতে পাচ্ছি। তো মূলত আমরা যখন দূরবীন দিয়ে তাকাবো বা আইপিস দিয়ে যখন তাকাবো তখন বিভিন্ন রকমের ক্রস হেয়ার গুলো দেখতে পারবো। বোঝা গেছে? তো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ডায়াফ্রাম। ওকে, এরপর দেখো ডায়াফ্রাম স্ক্রুটা কি। এগুলো ক্যাপস্টন হেডেড স্ক্রু। এগুলোর সাহায্যে ক্রস হেয়ারকে প্রয়োজনীয় সমন্বয়নের জন্য উপরে নিচে ডানে বামে কি করা হয়, উপরে নিচে ডানে বামে কি সরানো যায়। অর্থাৎ আমরা তো বুঝতেইছি, এই যে এখানে দেখো, তোমরা একটু দেখো ফোকাসিং স্ক্রু যেটা আছে, ফোকাসিং স্ক্রু কি, এটা যখন আমরা আস্তে আস্তে ঘুরাবো, ডানে বামে একটু ঘুরাবো, তখন আমাদের কি ফোকাসটা ঠিক হবে। সেম ডায়াফ্রাম স্ক্রু একটা আছে, সেটা দিয়েও কি হয়, সেটা দিয়েও আমরা ক্রস হেয়ারকে প্রয়োজনীয় সমন্বয়নের জন্য উপরে বা নিচে, ডানে বা বামে এগুলোর দিকে কি সরাতে পারি। হ্যাঁ, আচ্ছা এরপর কি আছে, আমি একটু মিশে দেই। আচ্ছা, তারপরে কি আছে, ফোকাসিং স্ক্রু। এই যে ফোকাসিং স্ক্রু সম্পর্কে কিন্তু আমি আগেই বলেছি যে এর সাহায্যে প্রতিবিম্বকে ডায়াফ্রাম তলে আনয়ন করা যায় এবং দূরবীনের আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে প্রতিবিম্ব দৃষ্টিগোচরে আনা যায়। যে ফোকাস, তোমরা দেখো, তোমরা যখন ক্যামেরাতে ছবি তোলো তখন কিন্তু দেখো যে ফোকাস ঠিক আছে কিনা, তাই না? ডিসপ্লেতে চাপ দাও বা ফোকাসটা ঠিক করার চেষ্টা করো, কারণ ফোকাস ঠিক না করলে কি হয়, ফোকাস ঠিক না করলে অনেকটা ব্লার আসে, ঘোলা আসে, তুমি যে কাঙ্ক্ষিত ছবিটি চাচ্ছিলে সেই ছবিটি তুমি নিয়ে আসতে পারো না, তাই না? এই জন্য কি করতে হয়, আমাদের ফোকাসিংটা ঠিক রাখতে হয়। সেম লেভেলের বেলাও, লেভেল যন্ত্রের বেলাও সেম এই জিনিসগুলোই আমাদের দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা তারপরে কি আছে দেখো, তারপরে আছে রে শেড।
রে শেড জিনিসটা কি? রে শেড হচ্ছে, একটু খেয়াল করো যে এর সাহায্যে অবিলক্ষ্য কাচের উপর পতিত অপ্রয়োজনীয় আলো প্রতিরোধ করা যায়। রে শেডের সাহায্যে কি করা হয়? রে শেডের সাহায্যে অবিলক্ষ্যে যে কাচের উপর পতিত অপ্রয়োজনীয় আলো, এই অপ্রয়োজনীয় আলো প্রতিরোধ করা যায়। তোমরা এখানে একটু খেয়াল করো যে এই যে আমরা যখন আইপিস দিয়ে তাকালাম এবং এখানে শেষে আছে কি অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে আসলে আমরা যেই জিনিসটাকে ফোকাস করতেছি, যেই জিনিসটা দেখতে চাচ্ছি সেইটা, হ্যাঁ। তো এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে রে শেড। তো এই রে শেডটার কারণে কি হয়, অপ্রয়োজনীয় যে আলো হয়, এই অপ্রয়োজনীয় আলোগুলো সে আসতে বাধা দেয়, হ্যাঁ। তো আচ্ছা, তো তোমরা এখানে একটু খেয়াল করো তো, এই যে চিত্রটা খেয়াল করো, তোমরা যখন বিভিন্ন স্টুডিওতে যাও, সেই স্টুডিওতে গিয়ে দেখবা যে তো যখন ক্যামেরাম্যান তোমাদের ছবি তোলে, তো তখন দেখবা যে এরকম ছাতার মতো কিছু থাকে, লাইটিংটা ভিতরে থাকে, লাইটটা ভিতরে থাকে এবং চারপাশে গিয়ে ছাতার মতো থাকে। তো ওই যে ছাতার মতো তারা দিয়ে রাখছে কালো কাপড় বা বিভিন্ন কালো কাপড় দিয়ে, তো এটাকে কি হয়, অপ্রয়োজনীয় যে আলো আছে বা ফোকাসিং এর জন্য সমস্যা না হয় সেটা কি করে, সেটা প্রতিরোধ করে। সেটাই মূলত, সেটাকে বলা হচ্ছে কি রে শেড। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে যে লেভেল টিউব। লেভেল টিউব জিনিসটা কি? লেভেল টিউব হচ্ছে, লেভেল টিউব বা বাবল টিউব জরিপে যন্ত্রের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। কি বলা হচ্ছে? লেভেল টিউব বা বাবল টিউব জরিপ যন্ত্রের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। মানে কি, জরিপ কাজে লেভেল অবশ্যই প্রয়োজন আছে। তুমি যদি লেভেলিংটা ঠিক মতো না করতে পারো তাহলে তো তুমি সঠিক স্টেপ মান পাবা না, তাই না? তো দেখো, যন্ত্র বা দৃষ্টিরেখাকে অনুভূমিককরণে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এটা স্বচ্ছ কাচের টিউবের তৈরি। তাহলে দেখো লেভেল টিউবটা কিসের তৈরি? লেভেল টিউবটা, এই যে লেভেল টিউবটা কি, লেভেল টিউবটা স্বচ্ছ কাচের টিউবের তৈরি। বোঝা গেছে? লেভেল টিউবটা কি, স্বচ্ছ কাচের টিউবের তৈরি। ওকে, এর মধ্যে আংশিক ফাঁকা রেখে বাকি অংশ তরল পদার্থ পূর্ণ করা হয়। আচ্ছা দেখো, এর মধ্যে কি আংশিক ফাঁকা থাকে। এই যে তোমরা যে লেভেল টিউবটা দেখতেছো, এটা কিন্তু সম্পূর্ণটাই তরল পদার্থ নাই, কিছু আংশিক কিছু ফাঁকা আছে, আংশিক কিছু ফাঁকা আছে। তো এই জন্যই বলা হচ্ছে যে এর মধ্যে আংশিক ফাঁকা রেখে বাকি অংশ তরল পদার্থে পূর্ণ করা থাকে, হ্যাঁ। তো এটাতে তরল পদার্থ হিসেবে অ্যালকোহল, ইথার বা ক্লোরোফর্ম ব্যবহৃত হয়। তার মানে এই যে লেভেল টিউব আছে, এই লেভেল টিউবে তরল পদার্থ হিসেবে কি কি ব্যবহার করা যায়? অ্যালকোহল, ইথার বা ক্লোরোফর্ম ব্যবহার করা যায়। তো এগুলো রিডিং করা তোমরা বুঝতে পারবে। ওকে, যন্ত্র বা দৃষ্টিরেখা অনুভূমিক হওয়ার জন্য বুদবুদ টিউবের কেন্দ্রে থাকা আবশ্যক। মানে কি, এই যে বুদবুদ আছে বা এখানে একটু ফাঁকা অংশ থাকে, তোমরা দেখবা যে লেভেল টিউব যেটা আছে সেখানে একটু ফাঁকা অংশ থাকে, অল্প একটু ফাঁকা অংশ থাকে। তো এটা কি, এটা কেন্দ্রে থাকা আবশ্যক। এটা কেন্দ্রে থাকলে তুমি পরবর্তীতে যেখানে তুমি লেভেল টিউবটা, লেভেল যন্ত্রটা বসাবা বা তেপাইটা বসাবা, তারপরে যখন তুমি সমন্বয় করবা, তখন দেখবা যে ওইটা আস্তে আস্তে মাঝে যাচ্ছে বা কিনারার দিকে আসতেছে বা সামনের দিকে যাচ্ছে, তখন তুমি এটা কি সমন্বয় করতে পারবা। ওকে, এরপর দেখো লেভেলিং হেড। লেভেলিং হেড জিনিসটা কি? আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা আরেকটু আমরা লেভেল টিউব বিষয়ে আরেকটু আলোচনা করি। যে এই যে এখানে ওয়াটার লেভেল দেয়া আছে, চিত্রটা একটু খেয়াল করো তোমরা, ওয়াটার লেভেল দেয়া আছে। যখন আমরা প্লাস্টারিং এর কাজ করি, তো প্লাস্টারিং এর কাজ করার সময় দেখবা যে মিস্ত্রি যারা আছে তারা একটা পাইপের মধ্যে পানি ঢুকাইছে, চিকন একটা পাইপের মধ্যে পানি ঢুকাবে, এবং এই চিকন পাইপের মধ্যে পানি ঢুকানোর পরে তারা কি করে, এটা পানি ঢুকানোর পরে এক লেভেল করে, হ্যাঁ। এটা দিয়ে দেখে যে দেয়ালের একটা অংশে গিয়ে এইভাবে এক পাশে ধরলো এবং এখানে এক পাশে ধরবে, এখানে এক পাশে ধরবে, ধরার পর দেখবে যে তার হাত থেকে কতটুকু নিচে পানিটা আছে এবং এই পাশে দেখবে যে কতটুকু নিচে পানিটা আছে। আর এই যে এটা হচ্ছে ওয়াটার লেভেল। যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটা সমান না আছে, ততক্ষণ পর্যন্ত সেটা লেভেলিং হয়নি, আমরা বুঝে নিব, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো লেভেলিং হেড। লেভেলিং হেড এটা ট্রাইভিট সমন্বয়ে লেভেল টিউবের বুদবুদকে টিউবের কেন্দ্রে আনার জন্য ব্যবহৃত হয়। তাহলে লেভেলিং হিটটা কি? লেভেলিং হিটটা হচ্ছে তোমার ট্রাইব্রেস, তারপর হচ্ছে ট্রাইভিট সমন্বয়ে লেভেল টিউবের যে বুদবুদটা আছে, এই যে লেভেল টিউবের যে বুদবুদ গুলো আছে, এগুলো কি করে, এগুলো কেন্দ্রে আনার জন্য ব্যবহৃত হয় লেভেল হেড, হ্যাঁ। আচ্ছা, তেপায়া এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি ট্রাইপড। এটার ইংরেজি নাম কি? ট্রাইপড। তো এই তেপায়া হচ্ছে, এটা লেভেল যন্ত্রকে ধারণ করার জন্য ব্যবহৃত হয়। এই যে খেয়াল করো তোমরা, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটার নামই হচ্ছে ট্রাইপড বা তেপায়া। তেপায়া কেন বলা হচ্ছে? এই যে তিনটা পায়ার সমন্বয়ে তৈরি, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে
তেপায়া বলা হচ্ছে। হ্যাঁ, আর এটার উপরে কি বসানো হয়, এটার উপরে লেভেল যন্ত্রটা বসানো হয়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। ওকে, দেখো বিভিন্ন ধরনের লেভেলিং স্টাফ আমরা এই স্লাইডে পড়বো, যে বিভিন্ন ধরনের যে লেভেলিং স্টাফ আছে এই লেভেলিং স্টাফ গুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো দেখো একটা হচ্ছে কি স্বয়ং পঠনশীল স্টাফ, মানে সেলফ রিডিং স্টাফ যেটাকে বলা হয়। সেলফ রিডিং স্টাফ যেটাকে বলা হয় সেটার নাম কি স্বয়ং পঠনশীল স্টাফ। আরেকটি হচ্ছে চাঁদমারি স্টাফ, হ্যাঁ, টার্গেট স্টাফ যেটা। তো যে সকল স্টাফের পার্ট টেলিস্কোপের ভিতর দিয়ে লেভেল যন্ত্র চালনাকারী ব্যক্তি সরাসরি গ্রহণ করে, এই যেহেতু স্টাফকে স্বয়ং পঠনশীল স্টাফ বলা হয়। অর্থাৎ আমরা কি সেলফ রিডিং স্টাফটা কি, যে জরিপকারী কি করে, নিজেই স্টাফ পার্ট গ্রহণ করতে পারে। তাহলে আমরা এক কথায় সহজভাবে মনে রাখতে পারি যে লেভেল যন্ত্র চালনাকারী বা জরিপকারী কি নিজেই সরাসরি নিজে স্টাফ পার্ট গ্রহণ করতে পারে, তাকে কি বলা হচ্ছে, তাকে স্বয়ং পঠনশীল স্টাফ বা সেলফ রিডিং স্টাফ বলা হচ্ছে। ওকে, এরপর দেখো তোমরা যে চাঁদমারি স্টাফটা কি, যে অপরপক্ষে যে সকল স্টাফে ভার্নিয়ার যুক্ত চলনযোগ্য টার্গেটের মাধ্যমে যন্ত্র চালনাকারী নির্দেশ মতো স্টাফম্যান নিজেই গ্রহণ করে, এই যেহেতু স্টাফকে কি চাঁদমারি স্টাফ বলা হয়। অর্থাৎ যন্ত্র চালনাকারী যিনি আছেন তার নির্দেশে স্টাফম্যান যে আছে, যে হচ্ছে স্টাফ পার্ট যেটা আছে, এই যে একটু খেয়াল করো যে এই যে যন্ত্র চালনাকারী এখানে আছে এবং এখানে কি আছে, স্টাফম্যান আছে। তো এই যে স্টাফম্যান যিনি আছে সে তো যন্ত্র চালনাকারী নির্দেশে বা নির্দেশ মতো স্টাফম্যান নিজেই গ্রহণ করে। এই যে স্টাফম্যান আছে, এই স্টাফম্যান কি নিজেই পার্টটা গ্রহণ করতেছে, কার নির্দেশে, এই যন্ত্র চালনাকারী নির্দেশে। তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে চাঁদমারি স্টাফ বা টার্গেট স্টাফ বলা হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিভিন্ন ধরনের যে লেভেলিং স্টাফ আছে সেই লেভেলিং স্টাফ। তোমরা স্বয়ং পঠনশীল স্টাফ এবং চাঁদমারি স্টাফ এই দুইটা ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। ওকে, নেক্সট স্লাইডটা আমরা এখন দেখবো। নেক্সট স্লাইডে বলা আছে যে লেভেল যন্ত্র বসানোর স্থান খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে লেভেল যন্ত্র বসানোর স্থান কোথায়, কিভাবে আমরা লেভেল যন্ত্রটা বসাবো, সেই স্থানটা আমাদের নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটু দেখি যে লেভেল যন্ত্র বসানোর স্থান নির্বাচনে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করতে হয়, অবশ্যই বিবেচনা করতে হয়। যে ক নাম্বারটা আমরা একটু দেখবো, যে লেভেল যন্ত্রের তেপায়া যেন ডেবে বা পিছলিয়ে না যায় তার জন্য দৃঢ় মাটিতে যন্ত্র বসাতে হবে। তার মানে কি বলছে, যে লেভেল যন্ত্রের যে তেপায়াটা আছে, এই যে লেভেল যন্ত্রের যে তেপায়াটা আছে, এই তেপায়াটা যেন মাটির নিচে দেবে না যায়, বা যে কোনো একটা পার্ট বা যে কোনো একটা পায়া কি নিচে দেবে না যায়, সেই জন্য আমাদের কি করতে হবে, দৃঢ় মাটি অর্থাৎ শক্ত মাটিতে যন্ত্রটা বসাতে হবে। ওকে, যন্ত্রের পায়াত্রয়ের দৈর্ঘ্যের সাম্যতা রক্ষায় মোটামুটি সমতল স্থানে যন্ত্র বসাতে হবে। সেম আগের কথার মতোই, যে যন্ত্রের পায়াত্রয়ের মানে তিনটা পায়ের দৈর্ঘ্য অনুযায়ী, যন্ত্রের যে তিনটা পায়া আছে লেভেল যন্ত্রের, সেই দৈর্ঘ্য অনুযায়ী কি করতে হবে, সাম্যতা রক্ষার পাশাপাশি সমতল স্থানে বসাইতে হবে। হ্যাঁ, ওকে, তারপরে যন্ত্রের সমন্বয়, পৃথিবীর বক্রতা, বায়ুর প্রতিসরণ ভ্রান্তির প্রভাব পরিহারের জন্য অগ্রবর্তী পার্ট ও পশ্চাৎ পার্ট সমদূরত্বে যন্ত্র বসাতে হবে। তার মানে কি, যন্ত্রের সমন্বয়, পৃথিবীর বক্রতা, এই জিনিসগুলো কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে অ্যালাইনমেন্টের উপর যন্ত্র না বসিয়ে নিকটবর্তী আশেপাশের যন্ত্র বসানোই উত্তম। অর্থাৎ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর যন্ত্র না বসে নিকটবর্তী বা আশেপাশে আমরা কি যন্ত্র বসানোর চেষ্টা করব। হ্যাঁ, ওকে, যন্ত্র হতে স্টাফ স্টেশনের দূরত্ব অনধিক 100 হওয়া উত্তম। ঠিক আছে, যন্ত্র হতে স্টাফ স্টেশনের দূরত্ব 100 হওয়া উত্তম, 100 মিটার হওয়া উত্তম। ওকে, যন্ত্রের অবস্থান এমন ভাবে নির্বাচন করা উচিত যেন যন্ত্রের একই অবস্থান হতে অনধিক সংখ্যক স্টাফ চাহিদার উপর নির্ভর করে নেওয়া যায়। আচ্ছা, যন্ত্রের অবস্থানটা এমন ভাবে নির্বাচন করা উচিত যেন যন্ত্র একটা অবস্থান থেকে আমরা একাধিক
বা অনেকগুলো স্টাফ মান নিতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে তাহলে হচ্ছে যন্ত্র চালনাকারী বা স্টাফম্যান যিনি আছে দুইজনেরই সুবিধা হবে। বোঝা গেছে বিষয়টা? তার মানে লেভেল যন্ত্রের যে বসানোর স্থান, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, এখান থেকে এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে লেভেল যন্ত্রে বসানোর স্থান বা লেভেল যন্ত্র বসানোর জন্য কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয় বা স্থান নির্বাচনে কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়। তার মানে কি, আমাদের কিন্তু এই ক্লাসের পড়াগুলো ক্লাসেই হয়ে যাচ্ছে, তাই না? তোমরা যখন তোমাদের পাঠ্য বই খুলে বসো তখন তোমাদের অনেক কিছু মাথার উপর দিয়ে যায়, কেন যায়? তোমরা মনোযোগ দিয়ে পড়তে পারো না। কিন্তু আমি যখন এখানে তোমাদের এই থিওরি বিষয়গুলো দেখে দিচ্ছি তখন কিন্তু তোমাদের পড়াটা অনেক সহজ হচ্ছে। এই যে দ্বিতীয় অধ্যায়টা শেষ হলে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলিউশন করব। হ্যাঁ, এটা আমরা পর্যায়ক্রমে যাব। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখার চেষ্টা করি। এটাই মূলত তোমাদের শেষ স্লাইড। ওকে, মনোযোগী হও যে স্টাফ পার্ট নেয়ার প্রক্রিয়া, অর্থাৎ আমরা কিভাবে স্টাফ পার্ট গুলো নিব সেই প্রক্রিয়া, প্রসিডিওর অফ টেকিং স্টাফ রিডিং। তো স্টাফ পার্ট আমরা কিভাবে নিতে পারি বা কোন প্রক্রিয়া নিতে পারি। এক নম্বরটা দেখো যে লেভেল যন্ত্র অস্থায়ী সমন্বয়নের পর স্টেশনে উলম্বভাবে ধরা স্টাফের দিকে দূরবীন তাক করে যথার্থভাবে ফোকাসিং করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো দূরবীনের ক্লাম্প স্ক্রু ঢিলা করে ডায়াফ্রামের উলম্ব হেয়ার স্টাফের প্রস্থের মাঝামাঝি এনে ক্লাম্প স্ক্রু আটকে দিয়ে স্লো মোশন ট্যানজেন্ট স্ক্রুর সাহায্যে ঠিক মাঝখানে আনতে হবে। কি করতে হবে, দূরবীনের যে ক্লাম্প স্ক্রু আছে সেটা কি করতে হবে, ঢিলা করে দিতে হবে। ওকে, ঢিলা করার পর ডায়াফ্রামের যে উলম্ব হেয়ার স্টাফের প্রস্থের মাঝামাঝি এনে ক্লাম্প স্ক্রুটা আটকে দিতে হবে এবং কি করতে হবে, স্লো মোশনে যে ট্রানজেন্ট স্ক্রুর সাহায্যে ঠিক মাঝখানে সেটাকে আনতে হবে। ওকে, দূরবীনের বাবল কেন্দ্রে আছে কিনা দেখতে হবে। ওই যে আমি আগের স্লাইডে যে বাবলটা দেখাইলাম সেই বাবলটা কি কেন্দ্রে আছে কিনা সেটা দেখতে হবে। যদি বাবল কেন্দ্রে না থাকে সেক্ষেত্রে টিল্টিং বা স্ক্রু ঘুরিয়ে বা দূরবীনের নিচের যে কোনো একটি ফুট স্ক্রু ঘুরিয়ে বাবল কেন্দ্রে আনতে হবে। মানে কি, লেভেলটা ঠিক করতে হবে, তেপায়াটা বা যন্ত্রটা সঠিক অবস্থানে আছে কিনা, লেভেলটা ঠিক আছে কিনা সেই জিনিসটা আমাদের দেখতে হবে। ওকে, দূরবীন প্যারালাক্স যুক্ত কিনা তা নিখুঁত ভাবে দেখে নিয়ে প্যারালাক্স মুক্ত অবস্থায় বাবল টিউবের বুদবুদ কেন্দ্রে রেখে অনুভূমিক হেয়ার বরাবর স্টাফ পার্ট করতে হবে এবং ফিল্ড বুকে যথার্থ কলামে লিখতে হবে। অর্থাৎ আমরা যে স্টাফ পার্টটা পাইলাম সেটা কি করতে হবে, ফিল্ড বুকের কলামে লিখতে হবে, আমাদের যে ফিল্ড বুকটা আছে সেটা লিখতে হবে। ওকে, যদি দূরবীনের ভিতর দিয়ে স্টাফ পার্ট স্বাভাবিক দেখা যায় তবে নিচ হতে উপরের দিকে, আর যদি স্টাফ পার্ট উল্টা দেখা যায় তখন কি হতে হবে, উপর থেকে নিচে। অর্থাৎ দূরবীনের ভিতরের যে ভিতর দিয়ে স্টাফ পার্ট স্বাভাবিক যদি যায় তখন নিচ হতে উপরের দিকে কি করতে হবে, আর যদি মানে তখন নিচ থেকে উপরের দিকে স্টাফ নিতে হবে। আর যদি স্টাফ পার্ট উল্টা দেখা যায় তখন উপর থেকে নিচের দিকে স্টাফ পার্ট কি করতে হবে, পড়তে হবে। ওকে, যদি স্টেশন কোলিমিশন রেখার নিচে থাকে তবে স্টাফ পার্ট কি হয়, প্লাস বোধক হয়, পজিটিভ হয়। যদি কি থাকে, যদি স্টেশন কোলিমিশন রেখার নিচে থাকে, এই যে ধরো এটা একটা কোলিমিশন রেখা, এই কোলিমিশন রেখার নিচে যদি থাকে তাহলে কি হয়, কোলিমিশন রেখার নিচে থাকলে স্টাফ পার্ট প্লাস হয়। আর যদি কোলিমিশন রেখার উপরে থাকে তবে স্টাফ পার্ট কি হয়ে যায়, মাইনাস হয়, বিয়োগ বোধক হয়। হ্যাঁ, আর যদি টার্গেট স্টাফ ব্যবহৃত হয় তবে লেভেল যন্ত্র পরিচালকের নির্দেশ মতো স্টাফম্যানকে স্টাফে পার্ট পড়তে হবে। ওকে, তো আরবি কোড স্টাফ ব্যবহার করলে ডিজিটাল লেভেল ব্যবহার করতে হবে এবং মেজার কি চাপলে ডিসপ্লে স্টাফ মান পাওয়া যাবে। এই যে 8টা নিয়ম আমি দেখাইলাম, 8টা নিয়ম আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। এই 8 নিয়মই হচ্ছে স্টাফ পার্ট নেয়ার প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যায়ে। হ্যাঁ, তো তোমরা একটার পর একটা মনে রাখবা যে প্রথমে কি করলাম তারপরে কি হবে। তো প্রথম লাইনে আমরা কি পড়েছি, দ্বিতীয় লাইনে কি পড়েছি। তো এখানে কিন্তু একটার পর একটা নিয়ম আছে বা একটার পর একটা পর্যায়ক্রমিক বা ক্রমানুসারে জিনিসটা সাজানো আছে। তোমরা একটু বুঝে পড়বা, বোঝার চেষ্টা করবা, দেখবা যে তোমরা পেরে যাবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আমরা তো দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় পড়েছি, দ্বিতীয় অধ্যায় পড়েছি, তো আপনি বলেছিলেন সাজেশন দিবেন, সাজেশনটা কিভাবে দিবেন বা কখন সাজেশনটা দিবেন। তো দেখো আমি লিখেছি যে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন সাজেশন আকারে প্রকাশ করা হবে। তো সাজেশনটা কখন দিব, তোমাদের সামনে মিড টার্ম আছে, মিড টার্মের আগে একটা চেষ্টা করবো একটা সাজেশন দেওয়ার জন্য, এবং তোমাদের যে সেমিস্টার ফাইনাল আছে তো তোমাদের সেমিস্টার ফাইনালকে টার্গেট করে আমরা এখন থেকেই তোমাদের যে সাজেশন আছে সাজেশনটা রেডি করতেছি। আমি আশা করি তোমরা সর্বোচ্চ কমন পাবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে তোমাদেরকে সর্বোচ্চ
পরিশ্রম করতে হবে। কিভাবে পরিশ্রম করবা? আমরা যে ক্লাসগুলো দিব, আমরা যে ক্লাস রুটিন দিব, যেভাবে পড়তে বলবো ঠিক সেভাবে তোমরা চলে দেখো, তোমাদের যে সেমিস্টার ফাইনাল আছে সেমিস্টার ফাইনালে ভালো করতে পারবা এবং সর্বোচ্চ পরিমাণ পয়েন্ট অর্জন করতে পারবা, এটা আশা রাখতে পারি। তো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে এবং আগামী ক্লাস থেকে কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ।